নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের যে বিষয় সেটি বাংলাদেশের নির্বাচন। এই নির্বাচনের অনেক বিষয় আছে, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আমার ধারণা এখনো পর্যন্ত এই দিকটি নিয়ে কেউই আলোচনা করেননি। আমি সেই বিষয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো, কিছু বিষয়ে আলোকপাত করব। আমরা ইতিমধ্যে সকলে জেনেও গিয়েছি যে আগামীকাল বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্যে নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম 15 দিনের মধ্যে কবে নির্বাচন হবে এইটা হয়তো আগামীকাল তারা ঘোষণা করবে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা গিয়েছে যে 8 তারিখের সম্ভাবনাটা খুব বেশি। 2024-এর 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংগঠিত হয়েছিল। আগামীকাল বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারকে ডাকা হয়েছে নির্বাচন কমিশনে, যে তারা ওই রেকর্ডিং করার জন্য ঘোষণা রেকর্ড করা। তার আগে প্রথামাফিক মুখ্য নির্বাচন কমিশনার তিনি রাষ্ট্রপতির কাছে যাবেন এবং মঙ্গলবার তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। এগুলি সবই রুটিন কাজ, কিন্তু তারপরেও আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে যে খবরগুলি আসছে, একেবারে গুরুত্বপূর্ণ মহল থেকে আসছে যে সংশয়, দুশ্চিন্তা, সন্দেহ যে নির্বাচনটা তারপরও হবে কি না, এই নিয়ে কিন্তু অনেক দুশ্চিন্তা, অনেক সংশয় আছে, সন্দেহ আছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে মায়ের এইরকম গুরুতর পরিস্থিতির মধ্যেও যে তারেক জিয়া দেশে ফিরছেন না এখনো, আগামীকাল নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাচ্ছে, তারও কিন্তু একটা কারণ হচ্ছে যে তার মধ্যে সংশয় আছে যে নির্বাচনটা হবে কি না, এবং নির্বাচনটা না হলে তার মহা বিপদ হয়ে যাবে। কারণ নির্বাচন না হলে তো তার আর সরকার গড়া, প্রধানমন্ত্রী হওয়া, এগুলো কোনোটাই হবে না। ফলে তিনিও সন্দিহান। আমি দেখতে পাচ্ছি যে জামাতি ইসলামীর শীর্ষস্থানীয় নেতা নেত্রী তারা বলছেন যে নির্বাচন নিয়ে এখনো অনেক রকম ধোঁয়াশা আছে। আবার কেউ কেউ এটাকে এইভাবে বলছেন যে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। ফলে সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে নির্বাচনের একটা নির্ঘণ্ট ঘোষণার আগের দিনও দেখা যাচ্ছে নির্বাচন হবে কিনা তাই নিয়ে সংশয়। আমি এই প্রসঙ্গটা আপাতত এখানেই শেষ করলাম। আমি ধরে নিচ্ছি নির্বাচন হবে। তাহলে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে, আমি সেই আলোচনাটি করছি। অর্থাৎ আমি ধরে নিচ্ছি নির্বাচনটি হবে, কারণ আমি তো জানি না সত্যি নির্বাচন হবে কিনা, আমি ধরে নিচ্ছি আমার আলোচনার স্বার্থে। এখন প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনে এখনো পর্যন্ত নতুন কি আমরা দেখছি। একেবারে নতুন যে বিষয়টি দেখা যাচ্ছে, প্রথমত 1 নম্বর, সবাই জানে যে আওয়ামী লীগ ময়দানে নেই। তাদের জোর করে তাদেরকে ময়দান থেকে ঠেলে বার করে দেওয়া হয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তাদের শত শত হাজার হাজার কর্মী সমর্থককে জেলে পুরে রাখা হয়েছে। নেতারা এলাকায় নেই, অনেকে দেশে আছেন আত্মগোপনে, অনেকে বিদেশে, স্বয়ং দলনেত্রী বিদেশে আছেন। ফলে আওয়ামী লীগের অবস্থা তো বোঝাই যাচ্ছে যে জোর করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, মাঠের বাইরে সরিয়ে দেওয়া হয়েছে। এবার বাকিরা নির্বাচন লড়বেন। এই বাকিদের মধ্যে মুখ্য প্লেয়ার দুটি, অর্থাৎ বিএনপি এবং জামাতি ইসলামী। আমার আজকের আলোচনার বিষয় এই দুটি পার্টি। আমরা লক্ষ্য করছি যে বিগত কয়েকদিন মাস ধরেই আমরা দেখছি যে বিএনপি এবং জামাত এই দুয়ের মধ্যে তুমুল রাজনৈতিক লড়াই চলছে এবং বাকযুদ্ধ কোথাও কোথাও একেবারে রক্তক্ষয়ী সংঘাতে আকার নিচ্ছে, এটা আমরা লক্ষ্যই করছি। এবং 5 আগস্ট 2024-এর কিছুদিন পর থেকেই বোঝা গিয়েছিল যে পুরনো মিত্ররা আর একত্রে থাকবেন না। প্রথমত বিএনপি নেতৃত্বের তখনই ধারণা ছিল যে তারা একা ফাঁকা মাঠে গোল দিয়ে সরকার গড়ে ফেলবেন, ফলে তাদেরকে আর জামাতের প্রয়োজন নেই। আওয়ামী লীগ মুক্ত ময়দানে তারা একাই যথেষ্ট, এবং দেখাই যাচ্ছে যে বিএনপি শরিকদের জন্য ছিটে ফোটা আসন রেখে বাকি সব আসনে তারা প্রার্থীও দিয়ে দিয়েছে। এবং জামাতি ইসলামী তারাও খুব সাইন্টিফিক্যালি অনেক দিন ধরে ধীরে 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 প্রার্থী দিয়েছে এবং তারা চেষ্টা করছে যে বিএনপিকে টক্কর দিতে। এবং এখন নির্বাচনের যে ময়দানের যে বিষয়টি, যেটা আবারও আমি বললাম যে মাইনাস আওয়ামী লীগ যেটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে বিএনপি বনাম জামাত।
বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা তারা কিছু জরিপ প্রকাশ করছে, অর্থাৎ সমীক্ষা রিপোর্ট প্রকাশ করছে। তাতে তারা বলছে যে তারেক জিয়াকে 60% বেশি মানুষ তারা প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায়, বা কোনো একটা শতাংশ দিয়ে তারা দাবি করছে যে এত শতাংশ মানুষ, তারা সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। অর্থাৎ তারা মনে করছে যে সরকার বিএনপি গড়বে, বা তারা চাইছে যে সরকার বিএনপি গড়ুক। এইরকম নানান ধরনের জরিপ আছে। আমি খুব বিস্মিত হয়েছি এই জরিপের একটা বিষয় নিয়ে, যে আওয়ামী লীগ থাকলে লোকেরা কে কি করতেন এই প্রশ্নটি কখনো করা হয়নি। অর্থাৎ আওয়ামী লীগ ময়দানে আছে এইটা ধরে নিয়ে যদি জরিপটা করা হতো, মানুষকে যদি সেইভাবেই প্রশ্ন করা হতো যে আওয়ামী লীগ নেই তাহলে আপনার কি উত্তর, আর ধরে নিন আওয়ামী লীগ ময়দানে আছে তাহলে আপনার কি উত্তর, এই প্রশ্নটি করলে আমার ধারণা এই জরিপের অনেক অঙ্কই ওলট পালট হয়ে যেত। সেটা হয়তো সচেতনভাবে অথবা অবচেতনে সেটি করা হয়নি, আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যে কোনো জরিপকে যদি দেখা হয়, তাহলে এই নির্বাচন, বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেটা অনেক অর্থেই ঐতিহাসিক। কেউ বলবে যে গণ অভ্যুত্থানের পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু আমি এটাও বলবো যে আওয়ামী লীগের মতো একটা দলকে ছাড়া নির্বাচন হতে যাচ্ছে, যে দেশের বর্তমান শাসকেরা এবং তাদের সহযোগী এবং অন্যান্য দল তারা বারে বারে গত 15-16 বছরের নির্বাচনগুলিকে বলা হয়েছে যে অংশগ্রহণমূলক ছিল না, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করেছে। আজকে তারা যখন নির্বাচন করছেন তখন তারা আওয়ামী লীগকেই বাদ দিয়ে নির্বাচন করছেন। ফলে বোঝাই যাচ্ছে যে এই নির্বাচন কি অন্তর্ভুক্তিমূলক আর কি গণতন্ত্র পুনরুদ্ধার কি হবে না হবে, এগুলো আমরা এখন বুঝতেই পারছি। আমার আলোচ্য বিষয় হচ্ছে যে বিএনপি এবং জামাত তাদের মধ্যে যে লড়াই হচ্ছে, এই লড়াই যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সেটা কিন্তু রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে জামাতি ইসলামী তারা বলছে যে বিএনপি গত 16 মাসে আওয়ামী লীগের 16 বছরের যে নিপীড়ন, নির্যাতন, সন্ত্রাস এবং দুর্নীতি, লুটতরাজ, চাঁদাবাজি, সিন্ডিকেট রাজ, এই সব কিছুতে তারা এই 16 মাসে 16 বছর অর্থাৎ আওয়ামী লীগের 16 বছরকে ছাপিয়ে গিয়েছে। এটা জামাতি ইসলামী নেতারা নানান জায়গাতে গিয়ে বলছেন যে বিএনপি মানে হচ্ছে আরেকটা আওয়ামী লীগ, এইটা তারা বলছেন। আমার মনে হয় যে রাজনৈতিক কৌশল হিসেবে জামাতের এই কৌশলটা খুবই বুদ্ধিদীপ্ত কৌশল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। জামাতে ইসলামীর রাজনীতি, বিএনপির রাজনীতি, কোনো রাজনীতির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই। আমি শুধু রাজনৈতিক পর্যবেক্ষক বা একজন সাংবাদিক হিসেবে যেটা বুঝতে পারছি যে জামাত একেবারে ঠিক জায়গাটিতেই ধরেছে। বিএনপি যে গত 16 মাসে খোলা ময়দানে তারা যে লুটতরাজটি করেছে, তার সবচেয়ে বড় প্রমাণ তো হচ্ছে তারেক জিয়ার ভাষণ। তিনি বারে বারেই, এমনকি গতকাল অর্থাৎ সোমবার দিনও তিনি যে কথা বলেছেন দলের যুব সমাজের উদ্দেশ্যে, সেখানেও বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে, এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং কয়েক মাস আগে তো একেবারে প্রকাশ্যে বলেছিলেন যে দলের তৃণমূলের স্তরের নেতা কর্মীরা কী ধরনের লুটতরাজ করছে এবং এটা করলে মানুষ থেকে বিএনপি বিচ্যুত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, এইসব তিনি বলেছেন। ফলে এগুলি কোনো জামাতের অভিযোগ বা আওয়ামী লীগের অভিযোগ এইরকম বিষয়টি নয়, এটাই বাস্তব। এবং বিএনপি এটা একান্তে স্বীকারও করে যে এটা পরিস্থিতিজনিত, অর্থাৎ আওয়ামী লীগ ময়দানে নেই এবং নির্বাচিত সংস্থাগুলিকে ভেঙে দেওয়া হয়েছে। ফলে এই উপজেলা এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি সব বিএনপি দখল নিয়ে নিয়েছে। ফলে সেখানে বিএনপির নেতা কর্মীরা তারা তুমুল পরিমাণে টাকা পয়সা, লুটতরাজ এবং সন্ত্রাস, নিপীড়ন যা নয় তাই তারা কিন্তু করছে। ফলে জামাত এই জায়গাতে বিএনপিকে কাউন্টার অ্যাটাকে কিন্তু মারাত্মকভাবে করছে যে এই বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, এই বিএনপি আসলে আরেকটি আওয়ামী লীগ, অর্থাৎ খালেদা জিয়ার পার্টি। জামাত নেতারা একথাও বলছেন যে তারেক জিয়া আরেকজন শেখ হাসিনা, অর্থাৎ তারা বলতে চাইছেন যে স্বৈরাচারের পতন হয়েছে এটা ঠিক, কিন্তু আবার স্বৈরাচারের আগমনের সম্ভাবনাও আছে, সেটাকেও ঠেকাতে হবে। অর্থাৎ জামাত বলছে বিএনপি ঠেকাও, তারেক ঠেকাও, না হলে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে না।
অন্যদিকে আপনারা যদি বিএনপির এই রাজনীতির কথা লক্ষ্য করেন যে জামাতকে কাউন্টার করতে গিয়ে তারা কি বলছে। প্রথমত জামাতের এই কথাগুলি নতুন কথা, কারণ জামাত দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গী ছিল। একেবারে সে 9-এর দশকে যখন বিএনপি প্রথম 91 সালে সরকার গড়ল তখনও তারা সমর্থক ছিল। 2001 থেকে 6 বিএনপির মন্ত্রিসভাতে জামাতের দুজন মন্ত্রী ছিলেন। ফলে জামাত বিএনপির এই ধরনের সম্পর্কের যে বিষয়টি অতীতটা, সেটা দেখলে দেখা যাবে যে বিএনপি সম্পর্কে জামাত কখনো এই কথাগুলি বলেনি, এগুলি নতুন কথা। অন্যদিকে বিএনপির যে নতুন কথা সেটি হচ্ছে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে একেবারে আঁকড়ে ধরেছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস গাথা তারা যেভাবে গলা কাঁপিয়ে নিবেদন করছেন, বোঝাই যাচ্ছে যে তারা এখন আওয়ামী লীগের রাজনীতিটাকে আঁকড়ে ধরেছেন। অর্থাৎ জামাতকে আটকাতে হলে আওয়ামী লীগের যে কথাগুলি শেখ হাসিনা বা তারও আগে অন্যান্য এবং এখনকার আওয়ামী লীগের নেতারা বলে আসছেন যে মুক্তিযুদ্ধ, তার চেতনা, এটাই হচ্ছে বাংলাদেশ এবং এটা যারা ধারণ করবে তারাই হচ্ছে স্বাধীনতাপন্থী শক্তি। এই যে কথাগুলি এখন বিএনপি নেতারা, আপনারা তো নিশ্চয়ই জানেন যে তারেক জিয়া তিনি খুব তির্যকভাবে বলেছেন যে একটা দল সম্পর্কে বলেছেন যে এই দলটা কি, সে তো আমরা 71 সালেই দেখেছি, তারা দেশের মানুষকে হত্যা করেছে পাকিস্তানিদের পক্ষ নিয়ে। বোঝাই যাচ্ছে জামাত ইসলাম কি আক্রমণ করছেন। এই একই ভাষায় গত 54-55 বছর ধরে আওয়ামী লীগ জামাতি ইসলামীর মোকাবিলা করে এসছে, যে কারণে জামাতি ইসলামী বাংলাদেশের রাজনীতিতে, অন্তত নির্বাচনী রাজনীতিতে তেমন একটা দাগ কাটতে পারেনি। আজকে বিএনপি তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, কথা আমি বলবো না, কিন্তু আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করে সেটা বিএনপির পক্ষে সম্ভব নয় এবং তারা সচেতনভাবে এই ব্যাপারে আওয়ামী লীগের থেকে সর্বদা দূরত্ব তৈরি করে গেছে। তার কারণ স্বাধীনতার বিরুদ্ধে অন্তত 30-35% মানুষ আছে, এখনও তারা বাংলাদেশে আছেন, যারা স্বাধীন বাংলাদেশ চাননি, যারা চেয়েছিলেন যে পূর্ব পাকিস্তান প্রদেশ হিসেবে তারা পাকিস্তানের সঙ্গে থেকে যাবেন। বিএনপি এই ভোটারদের কখনোই হাতছাড়া করতে চায়নি। প্রথমত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, মহান মুক্তিযোদ্ধা, কোনো সন্দেহ নেই, নমস্য ব্যক্তি, প্রাতঃস্মরণীয় ব্যক্তি। কিন্তু তিনি যে দল গড়েছিলেন সেই দলের কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই এবং সেই দলে কিছু মুক্তিযোদ্ধা আছেন এ কথা, কিন্তু দলগতভাবে যদি মুক্তিযুদ্ধকে কোনো দল ধারণ করে সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আমি লক্ষ্য করছি বিএনপি নেতাদের কথাবার্তা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে মির্জা আব্বাস, তারেক জিয়া, আমি যত জনের ভাষণ শুনছি আমার যেন মনে হচ্ছে যে কোনোটা শেখ হাসিনা বলছেন, কোনোটা ওবায়দুল কাদের বলছেন, কোনোটা আরও কোনো আওয়ামী লীগের নেতা বলছেন। কারণ বিএনপি নেতাদের মুখে আমি এত দরদি, এত আবেগী ভাষায় এবং এত আবেগী ঢঙে মুক্তিযুদ্ধের পক্ষে কথা শুনিনি। আমি অনেক দিন ধরে বাংলাদেশের রাজনীতি অনুসরণ করছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ চ্যালেঞ্জ করতেই পারেন, কিন্তু এই রকম ইমোশন দিয়ে, এই রকম আবেগ জাগানিয়া কথা মুক্তিযুদ্ধকে নিয়ে বিএনপি নেতারা কখনো বলেননি। আজকের বাংলাদেশের রাজনীতিতে তারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তাতে জামাতকে আটকাতে হলে তাদের এখন সবচেয়ে বড় হাতিয়ার হয়েছে আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের স্লোগান, আওয়ামী লীগের কথা। শেখ মুজিবের কথাটা হয়তো তারা সামনে আনছেন না অতটা, কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ, 71 এত 71 আমরা বিএনপির মুখে কখনো শুনিনি। এত মুক্তিযুদ্ধের কথা আমরা বিএনপির মুখে কখনো শুনিনি। বিএনপি দলেও মুক্তিযোদ্ধারা খুব গুরুত্বপূর্ণ কোনো পদে বা দায়িত্বে আছেন তেমনও নয়। অর্থাৎ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বিএনপির মধ্যে আবেগ নেই, রাজনীতি বরাবরই ছিল। অন্যদিকে আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, তাদের রাজনীতি, তাদের আবেগ, তাদের অস্তিত্ব সব কিছুই মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের যে চেতনা এবং তার যে ইতিহাস, তাকে নিয়ে যে জনমানসে যে ভাবাবেগ, এই সবটাকে এখন বিএনপি আঁকড়ে ধরেছে। কারণ তারা মনে করছে যে জামাতকে যদি আক্রমণ করতে হয় তাহলে মুক্তিযুদ্ধের জামাতের যে ভূমিকা, সেই ভূমিকাকে সামনে আনতে হবে। তাই তারেক জিয়া বলছেন আমরা তো
তো 71-এই জানি যে এই দলটি কি ভূমিকা, তারা কিভাবে মানে নিরীহ মানুষকে হত্যা করেছিল, পাকিস্তানি সেনাদের চিনিয়ে দিয়েছিল, কারা মুক্তিযোদ্ধা, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তারা হচ্ছে জামাতে ইসলামী। এইভাবে জামাতকে আক্রমণ করতে শুনেছি আওয়ামী লীগের নেতাদের, কিন্তু বিএনপিকে কখনো শুনিনি, যেটা এখন বিএনপি বলছে। বিএনপির এই যে রাজনৈতিক অসহায়তা, যখন তাকে আওয়ামী লীগের রাজনীতি ধার করতে হচ্ছে, এই অসহায় পরিস্থিতির মধ্যে কিন্তু বিএনপি পড়েনি। জরিপ বলছে বিএনপি বড় সংখ্যায় জিতবে, জরিপ বলছে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। যদি আমি ধরে নিই নির্বাচনটা হবে, এবং তাহলে এগুলোও যদি হবে, হতেই পারে, আমি সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু আমার যেটা বক্তব্য যে বিএনপি আজকে যে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, তাতে তাদের চরম শত্রু প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের রাজনীতিটাকেই তারা আঁকড়ে ধরেছে। এটাও কিন্তু বিএনপির নতুন কথা। এবার আমি আসি যে এই দুটি দল জামাতে ইসলামী এবং বিএনপির তাহলে কি করণীয়। প্রথমে জামাতের কথায় আসি। জামাতের নেতারা নানান রকম কথার মারপ্যাচে বোঝানোর চেষ্টা করছেন যে তাদের পূর্বসূরীরা ভুল করেছিলেন। শফিকুর রহমান, তিনি পেশায় চিকিৎসক, বুদ্ধিমান মানুষ এবং নম্র প্রকৃতির মানুষ, কথা বলেন খুব মার্জিত ভাষায়। তিনি অনেকবার ইঙ্গিত করেছেন যে আমাদের ত্রুটি বিচ্যুতির জন্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু এগুলো তো ছেলে মানুষই কথা। আঘাত পেয়ে থাকেন, মনে আঘাত পেয়ে থাকেন, এগুলো ছেলে মানুষই কথা। দেশবাসীর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং বলতে হবে যে 71 সালে বাংলাদেশ তৎকালীন জামাতি ইসলামীর ভূমিকা সঠিক ছিল না এবং তৎকালীন নেতৃত্ব ভুল করেছিলেন, স্বাধীনতার বিরোধিতা করাটা ভুল ছিল, পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করাটা ছিল মহাপাপ। এই কথা যদি আজকের বাংলাদেশের মানুষের সামনে জামাতি ইসলামী নেতারা বলার সাহস না ধরেন, তাহলে তারা কিভাবে আর স্বৈরাচারের বিরোধিতা করবেন, কিভাবেই বা তারা গণতন্ত্রের কথা বলেন, কিভাবেই বা তারা স্বাধিকারের কথা বলেন, কিভাবেই বা তারা স্বাধীনতার কথা বলেন। আমি দেখতে পাচ্ছি জামাতের নেতারা বলছেন যে আমরা দিল্লি, পিন্ডি অর্থাৎ রাওয়ালপিন্ডি এবং মার্কিন যুক্তরাষ্ট্র কারো কথাতেই চলবো না। এই যে কথাগুলি তারা বলছেন মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা আর পাকিস্তানের পেয়াদা নই, কিন্তু এইরকম বিক্ষিপ্ত হয়ে বললে হবে না। আনুষ্ঠানিকভাবে দলের বৈঠকে সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্ত জনমানসে বিবৃতি আকারে পেশ করতে হবে যে বাংলাদেশ জামাতি ইসলামী তাদের এই অতীত অপকর্মের জন্যে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী এবং তারা একথা দীপ্ত কণ্ঠে বলতে চায় বাংলাদেশ জিন্দাবাদ, মুক্তিযুদ্ধ জিন্দাবাদ। তা না হলে কিন্তু জামাতের পাপস্খলন হবে না এবং আমার মনে হয় বাংলাদেশের সচেতন নাগরিক তারা এই বিষয়টি বিবেচনায় রাখবেন। অন্যদিকে বিএনপি যারা আজকে মুক্তিযুদ্ধ করছেন, আপনারা দেখুন যে তারা কয়েক মাস আগে এই মুক্তিযুদ্ধের প্রধান কাণ্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলি যখন ভাঙা হচ্ছিল, তার স্ট্যাচুগুলি যখন ভাঙা হচ্ছিল, তার ধানমন্ডির বাড়িতে যখন হামলা করা হচ্ছিল, ভাঙা হচ্ছিল, বিএনপি কোনো বাধা দেয়নি। শুধু তাই নয়, ভিডিওতে ধারণ করা আছে যে 5-6 ফেব্রুয়ারি কারা ধানমন্ডির 32-এ বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালিয়েছিল, কারা মানে বুলডোজার নিয়ে গিয়েছিল, কারা আগুন দিয়েছিল। অনেকগুলি প্রমিনেন্ট মুখ কিন্তু আছে যারা বিএনপির সক্রিয় নেতাকর্মী। অর্থাৎ বিএনপি তারা কখনোই জাতির পিতা হিসেবে যেমন তারা বঙ্গবন্ধুকে স্বীকার করেনি, তেমনি 5 আগস্টের পর কি কারণে তারা বঙ্গবন্ধুকে টার্গেট করা এবং এই যে অপকর্মগুলি হলো এর কোনো নিন্দা কিন্তু তারা কখনো করলেন না। আজকে তারা মুক্তিযুদ্ধ 71 চেতনা এত কথা বলছেন, অথচ তার যিনি স্রষ্টা, এই মুক্তিযুদ্ধের ধারণার যিনি স্রষ্টা, যে বাড়িতে বাংলাদেশের জন্ম হয়েছিল, অর্থাৎ 32 ধানমন্ডি কিন্তু বাংলাদেশের গর্ভগৃহ। আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্রের ভাবনাটাই ওই বাড়িতে তৈরি হয়েছিল। সেই বাড়িটাকে যখন নিষ্ঠুরভাবে ভেঙে ফেলা হলো, বিএনপির কোনো নেতা নিন্দা করলেন না। তারা গভীর রাতে একটা বিবৃতি দিয়ে বলেছিলেন যে
অন্তর্বর্তী সরকারের কিছু ব্যর্থতার কারণে এই ধরনের ঘটনা ঘটতে পেরেছে, কিন্তু এই ধরনের ঘটনা নিন্দনীয় এবং তাদের চরম সাজা দিতে হবে। এবং কিভাবে এই ঘটনা ঘটতে পারলো, জাতির পিতার বাড়ি কি করে ভেঙে দেওয়া যায় একটা দেশে, এরকম কড়া ভাষায় তারা কিন্তু নিন্দা করলেন না। এনসিপি নেতারা যখন গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজারে হামলা করবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন এবং কর্মসূচি দিয়েছিলেন, তখনও বিএনপি টু শব্দটি করেনি। আজকে তারা গাড্ডায় পড়ে গিয়েছে। এই শব্দটি আমি আগেও দুটি ভিডিওতে ব্যবহার করেছি। তারা গাড্ডায় পড়ে গিয়েছে। আওয়ামী লীগ নেই, ফলে তাদের কাছে এই মুক্তিযুদ্ধে এখন সবচেয়ে বড় পুঁজি জামাতে ইসলামীকে ঠেকানোর জন্যে। ফলে বাংলাদেশের রাজনীতিতে একটা অদ্ভুত, মানে কি বলবো, একটা বিচিত্র পরিস্থিতি তৈরি হয়েছে যে দুটি শক্তি তারা রং চং মেখে নিজেদেরকে নতুন সাজে পেশ করতে চাইছে। একদিকে জামাতে ইসলামী ধরি মাছ নাছুই পানির মতো করে কখনো সখনো বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য দুঃখিত, ক্ষমা প্রার্থী, স্পষ্ট করে বলছে না। অন্যদিকে বিএনপি, যারা মুক্তিযুদ্ধের এই আবেগ চেতনাকে পদে তারা পদদলিত করেছে, যারা বাঙালি জাতীয়তাবাদকে অস্বীকার করেছে এবং যারা কয়েক মাস আগেও বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনাতে হাত মিলিয়েছে এবং নেতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করেননি, ঘটনার নিন্দা করেননি, বঙ্গবন্ধু স্ট্যাচু ভাঙার নিন্দা করেননি, জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান নয়, ইউনূস সরকারের এই সিদ্ধান্তের যারা বিরোধিতা করেননি এবং বঙ্গবন্ধু জাতির পিতা নন এই সিদ্ধান্তের যারা বিরোধিতা করেননি, ইউনূস সরকারের এই সিদ্ধান্তের, সেই বিএনপির মুখে কিন্তু আজকে অন্য কথা শোনা যাচ্ছে। অর্থাৎ ভূতের মুখে রাম নাম, যেটা আমাদের এপারে আছে, আমি জানি না ওপারেও এই উপমা চালু আছে কিনা, যে ভূতের মুখে রাম নাম। এই ভূতের মুখে রাম নাম এখন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুবই প্রকট হয়ে উঠেছে। আমরা তো দেখেছি যে বিএনপি কি ধরনের ভূমিকা নিয়েছে। মোহাম্মদ ইউনূস সেনার দিবসের অনুষ্ঠানে তিনি সরাসরি বলেছেন যে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান। এ নিয়ে অনেক বিতর্ক আছে। অধিকাংশ তথ্য প্রমাণ বলে যে মুক্তিযুদ্ধের ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি সে বিতর্কেও যাচ্ছি না। বিতর্ক হচ্ছে যে স্বয়ং জিয়াউর রহমান, তিনি সেনাপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি দলের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি কখনো এই দাবি করেননি, কিন্তু তার দল দাবি করে, তার অনুগামীরা দাবি করে। এই যে যারা দাবি করে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে এত বড়াই করে, অথচ আমরা তো দেখেছি যে মুক্তিযুদ্ধ ইস্যুতে যত রকম আলাপ আলোচনা যা যা বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতিতে এসেছে, তাতে বিএনপির ভূমিকা ছিল সম্পূর্ণ হতাশাব্যঞ্জক এবং নেতিবাচক। ফলে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে দুটি রাজনৈতিক দল তাদের রূপ বদলে ব্যস্ত হয়ে পড়েছে। স্নো পাউডার মেখে, রং চং মেখে তারা দেখাতে চাইছে যে আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত সৈনিক। আওয়ামী লীগ না থাকা, ময়দানে না থাকা অবস্থায় তারা নিজেদের মধ্যে ক্ষমতার ভাগবাটোয়ারা করতে গিয়ে এইরকম ছলনার আশ্রয় নিয়েছে। আমার ধারণা বাংলাদেশের সাধারণ মানুষ বিষয়টি পর্যবেক্ষণ করছেন, উপলব্ধিও করছেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।